নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব কাবেরী রায়চৌধুরীর লেখা গল্প ইচ্ছে কুসুম। ফ্রেশ লাগছে, তাজা টাটকা, একেবারে ঝরঝরে। সমস্ত ক্লান্তি উধাও। পেছনের বাগান থেকে সবুজ গন্ধ আসছে, ঝলক ঝলক টাটকা বাতার সঙ্গে। লম্বা করে শ্বাস নিল ঊর্জশী। শরীরের প্রান্তর থেকে প্রান্তরে ঢুকে গেল প্রয়োজনীয় অক্সিজেন। এই অক্সিজেনটুকুর কথাই বলেন প্রতিদিন চৈতন সেন। সকালবেলায় খোলা জায়গায় রাস্তায় হাঁটুন, জোরে জোরে শ্বাস নেবেন। আর তা যদি নাও পারেন, ছাদে হাঁটুন, না হলে বাগান থাকলে স্পট জগিং করুন, একই উপকার পাবেন। তারপর এক্সারসাইজ তো রইলই। মনে মনে হিসাব করল ঊর্জশী। আজ নিয়ে 10 দিন হলো। এ মাসে 2 তারিখে জিমে জয়েন করেছিল, আর আজ 11। 2 তারিখ থেকে গোনা হলে ঠিক 10 দিন। এর মধ্যেই 1 কেজির মতো বাড়তি ওজন ঝরিয়ে ফেলেছে সে। আজই ওজন নিয়েছিলেন চৈতন সেন। এর মধ্যেই শীত গেছে, ফাল্গুনেই গরমের তাত। ঊর্জশী সোফায় টান টান করে মেলে দিল শরীর। বেশ গরম লাগছে এখন, রীতিমতো ঘাম হচ্ছে। হবেই বা না কেন, তাকে দেখলেই চৈতন সেনের কড়াকড়ি বেড়ে যায় যেন। এসি তো বন্ধ করবেনই, এমনকি ফ্যানও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেবেন ইন্সট্রাক্টর মেয়ে দুটোকে। আর এই নিয়ে হাসাহাসির অন্ত আছে? চৈতন সেন চোখের আড়াল হলেই মেয়ে দুটো, রিনা আর সীমা, এসে গড়িয়েই খুন। আজও তাই। ঘরের দরজা ঠেলে ঢুকতেই মিসেস পাড়ুই কেমন যেন ইঙ্গিতপূর্ণ হাসলেন রিনার দিকে চেয়ে। মুহূর্তে হাসি এ মুখ থেকে ও মুখে। কিরকম অদ্ভুত একটা লাগছিল তার। তাকে দেখলে অমন করে হাসার মানেটা কি জিজ্ঞাসা করতেও ইচ্ছে করল না। এক্সারসাইজ চটি বার করে রিনার হাতে দিতে না দিতে দরজায় ঠকঠক। ওই স্যার এসেছেন। বলতে বলতেই রিনা ফ্যান অফ করে দিয়ে দরজা খুলেই একগাল হেসে বললেন, বন্ধ স্যার সব। এসি বন্ধ তো? হ্যাঁ স্যার। শোনো, আজকে সবার ওয়েট নেব। এক্সারসাইজ করার 15 মিনিট বাদে আমাকে রিপোর্ট দেবে। চৈতন সেন চোখের আড়াল হতেই ঘর ভর্তি মেয়েরা গড়িয়ে পড়ল খিলখিল হাসিতে। সত্যি ভাই, তুমি এলেই আমাদের স্যারের টনক নড়ে। মিসেস সেন ভাইব্রেটর রোলালে মস্ত ভুঁড়ি চেপে ধরে হাসলেন। আমি এলে মানে? ঊর্জশী অবাক। বোঝো না, ন্যাকা না, খুকি খুকি ভাব। পিয়ালি সেন আয়নার মধ্যে তাকে দেখতে দেখতে কথাটা ছুঁড়ে দিল। সত্যিই বুঝি না গো, এত কথা বোঝার মতো বুদ্ধিমতী নই। যা বলার সোজাসুজি বললেই তো পারো। ব্যস্ত হয়েছিল সে ওয়েস্ট বেন্ডিংয়ে। দাঁড়িয়ে হাঁটু ভাঁজ করে দুটো হাত মাথার পেছনে দিয়ে বাঁ দিকে এবং ডান দিকে কোমর ব্যাকাতে হবে যথাক্রমে 20 বার করে। আরে বাবা, তুমি বোঝো না কিছু? না, তুমি এলেই স্যারের খেয়াল পড়ে এসি বন্ধ করতে হবে, ফ্যান বন্ধ করতে হবে। বাবা, মাথা একেবারে ঘুরিয়ে দিয়েছেন স্যারের। পিয়ালির কথা প্রায় লোপ্পা ক্যাচ ধরে নিলেন মিসেস সেন। আমাদের তো চোখেই পড়ে না ওনার, তাকিয়েও দেখেন না, তাই না সাগরিকা? সাগরিকা পাড়ুই বাটারফ্লাই মেশিনে ব্রেস্ট এক্সারসাইজ করতে করতে মুখ বেঁকালো। বলল, ঊর্জশীর মতো অ্যাট্রাকটিভ কেউ থাকলে আমরা কি করে নজরে পড়ব বলো? পুরো ক্রেডিট গোজ টু ঊর্জশী। এমন বডি ফিটনেস কে বলবে ও 32? দেখে মনে হবে 16। আমার 16 বছরের মেয়েটাকে ওর চেয়ে বড় লাগে।
চৈতন সেন এমনিতেই মেয়ে একা, তার মধ্যে পাগলকে শাকের ক্ষেত দেখিয়েছে ঊর্যশী, তা তিনি বিগ্রবেন না কেন? সাগরিকার কথার মধ্যেই দিনা ঊর্যশীর কোমরের দিকে ইঙ্গিত করল। তোমার যা ফিগার, তাতে জিম না করলেও কিন্তু চলে, সব একদম মাপ মতো। আমার বর এরকম ফিগার দেখলে কি বলে জানো? কি বলে পারমিতা? বলে খাপে খাপ, আব্দুল্লার বাপ। পারমিতার কথা শুনে আবার এক প্রস্ত হাসাহাসি গড়াগড়ি। এটা পারমিতা ঠিকই বলেছে সাগরিকা। মিসেস মিটার কথার মধ্যে ঢুকে পড়ল। পুরুষগুলোর ওই খাপেই ঝোঁক, নাক মুখ চোখ তোমার যাই হোক না কেন, ওই খাপে খাপ হলেই হলো। সবকটা জাত অসভ্য। আমার ভাইটা শেষে ধরে আনলো একটা নেপালি মেয়েকে। মিষ্টতা একটা আছে ঠিকই, কিন্তু আসল ব্যাপার হলো ওই খাপ। প্রতিটা খাপ একেবারে মাপে মাপ, আবার হি হি হোহর ধুম। আচ্ছা, তোমাকে ডায়েট চার্ট দিয়েছে? পারমিতাই জিজ্ঞাসা করল। দিয়েছে। আমাকে দেয়নি, অথচ তোমার সঙ্গেই জয়েন করলাম। একেই বলে ভাগ্য। গর্বিত ভ্রুভঙ্গি করেছিল ঊর্যশী, দৃষ্টিতে আত্মপ্রত্যয়। কেন ভাগ্য কেন? শ্লেষ জড়ানো ঊর্যশীর কণ্ঠস্বর। সুজাতা নামের জলহস্তি প্রমাণ মহিলা এতক্ষণে মুখ খুলল। চৈতন সেনের দিকে চোখ তুলে দেখনি যেন? দেখেছি তো। বাবা, ন্যাকামি হচ্ছে না? তুমি জানো না মেয়েদের সেশনে প্রত্যেকটা মেয়ে ওর জন্য একেবারে দেবদাস, লেডি দেবদাস? হেসে ফেলল ঊর্যশী। তাই বলো। কিন্তু উনি কারোর দিকে ফিরেও দেখেন না। শুনলাম এই নাকি প্রথম যে তুমি এলেই উনি খেয়াল রাখেন ফ্যান বন্ধ হলো কিনা, এসি বন্ধ হলো কিনা। দেখছো না, আমার সঙ্গে সঙ্গেই তোমাকে ডায়েট চার্ট ধরিয়ে দিলেন। সোফায় টান টান হয়ে শরীর ছেড়ে দিল ঊর্যশী। কথাগুলো মনে পড়তেই ফুরফুরে একটা অনুভূতি হচ্ছে। মনে মনে হাসল, চুলে আঙুল চালালো। কাঁচ ছোঁয়া চুলে উদ্ধত্ত, আবার ভালো লাগা। খিদে পাচ্ছে এবার। সেই সকাল 6:30টায় এক গ্লাস লেবু মধু ঈষদুষ্ণ জল, তারপর 7:30টায় একটা হাতে গড়া রুটি আর 5 মিশালি সবজির ঝোল, ব্যাস, আর কিছু নয়। এখন 11:30। জিম থেকে ফিরে 4টে মোসম্বির রস তার জন্য ধার্য। হাঁক পারল ঊর্যশী। নারায়ণী, আয় নারায়ণ, আমার লেবুর রস কোথায়? হাঁপাতে হাঁপাতে হাজির নারায়ণী। মামি গো, রূপ লাগিতে আজ যা দেখালো না, পেঁপে দিয়ে চন্দন গুঁড়ো, বলল সপ্তাহে একদিন মেখে দেখুন, জেল্লা দেবে। হয়েছে, তুই আগে আমার খাবারটা দে বাপ। হেসে ফেলল ঊর্যশী। কি ছিল আর কি হয়েছে মেয়েটা? কমাসই বা হবে দেশ থেকে এলো মেয়েটা। পিঠ খোলা জামা, রুক্ষ সূক্ষ্ম চুল, হাতে পায়ে খড়ি ওঠা। ফ্রিজকে বলে ঠান্ডা মেশিন ঘর। দেখ না দেখ, শহরের হাওয়ায় একেবারে ভোল পাল্টে গেল। এখন সেই ঊর্যশী রূপচর্চার প্রধান উপদেষ্টা। কোথায় শ্রীমতী, কোথায় রূপ জগৎ, সব কিছু চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে তার দেখা চাই চাই। অর্ক সেদিন ইয়ার্কি মেরে বলেছিল, 2 দিন বাদে তো অ্যাডে নামছই, তখন বরং ওকেই সেক্রেটারি করে দিও। প্রজাপতির মতো উড়ে গেল নারায়ণী, হাতে মোসাম্বির রস। ঢকঢক করে খাচ্ছে ঊর্যশী, আর মুগ্ধ চোখে চেয়ে আছে নারায়ণী। কি দেখছিস? তোমার মুখটা না জুহি চাওলার মতো জানো। ধ্যাত, হ্যাঁ গো, হয়েছে। মামি, তুমি রূপ লাগিতে নাম দেবে? প্রতিযোগিতা করছে ওরা, আজ দেখলাম। কি? হ্যাঁ গো, প্রতি মাসে সেরা সুন্দরী প্রতিযোগিতা। আজ যে মডেলটা সুন্দরী হয়েছে সে এসেছিল টিভিতে। কেমন যেন দেখতে, ঢ্যাবড়া নাক, দাঁত দুটো উঁচু মতন, ভালো না।
তুমি ছবি পাঠালে দেখবে, সেরা সুন্দরী হবেই। পাঠাবে? ও মামি, আদুরে বায়না করল নারায়ণী। তার চেয়ে বড় কাজ আছে বাবা সামনে, মজাদার ভঙ্গি করল ঊর্জশী। কি গো, হাঁটু মুড়ে গ্যাট হয়ে বসল নারায়ণী। আছে আছে, এখন তুই যা, আমি স্নানে যাব। আর মামা কি করছে রে? আওয়াজ পাচ্ছি না। বই মুখে করে শুয়ে আছে। শোবার ঘরে উঁকি দিল ঊর্জশী। অর্ক মগ্ন, ঊর্জশীর পায়ের আওয়াজ পর্যন্ত পায়নি। স্নান করবে না? করব। বইয়ের পাতা থেকে দৃষ্টি না সরিয়ে উত্তর দিল অর্ক। তাহলে যাও, বেলা হয়ে গেল তো। কত কেজি আজ? মানে কমতি না বাড়তি? উপহাস করছো? আমাকে পাগলা কুকুরে কামড়েছে নাকি? বই বন্ধ করে আতশোয়া হয়ে উঠল অর্ক। চোখের তারায় মজার ঝিলিক। বলল, তাহলে রাস্তার পোস্টারে কবে দেখতে পাচ্ছি তোমার ছবি? তারপর টিভিতে, সিনেমায়? অর্ক, কান্না পাচ্ছে ঊর্জশীর। খারাপ লাগছে। বলল, ওভাবে ঠুকছো কেন? ঠুকছি? আমি? সাহস আছে? বাবা! দাঁড়াও দাঁড়াও, ভরদ্বাজ ফোন করেছিল। আবার করবে? ইন্থু আছে ব্যাটা, লেগে পড়ে রাজি করালো তো তোমায়। তারপর? কেমন অদ্ভুত লাগলো অর্ককে। অন্তর্ভেদী দৃষ্টি, এক্স-রে আই দিয়ে জরিপ করে যেন দেখছে তাকে। কি দেখছো? বলতে গিয়ে বুকের ভেতরটা কেঁপে উঠল ঊর্জশীর। তবে কি অর্ক কিছু টের পেল? তাই বা কি করে হয়? তোমাকে দেখছি সু। কি নরম কণ্ঠস্বর অর্কর। আবারও বলল, তোমাকে দেখছি, ভালো লাগছে। কেন? কারণ থাকতে হয় নাকি সব সময়? দুদিন বাদে তো। থেমে গেল অর্ক। কি দুদিন বাদে? কি বলো? থেমে গেলে কেন? কিছু না, যাও, ঘেমে গেছো জিম টিম করে, স্নান করে এসো। ভাবছিলাম তুমি যখন মা হবে কেমন দেখতে হবে তুমি। মা? এখনই? ঢোক গিলল ঊর্জশী। সপ্রতিভ হবার চেষ্টা করল। বলল, আগে দুজনে মিলে লাইফটা এনজয় করি তবে তো। দুজনে নয়, বলো তুমি একা। কেন? তুমি নয় কেন? আমি কি করে থাকবো? তুমি স্টার হয়ে গেলে, আমি তো ভাঙা কুটিরে মাটির প্রদীপ। তুমি জেলাস হচ্ছ অর্ক? আমি মডেলিং করব, তুমি সহ্য করতে পারছো না? না হাসালে। উঠে বসলো অর্ক, সিগারেট ধরালো। ধোয়ার রিং জটিল আবর্ত তৈরি করেছে ঘরের আবহাওয়ায়। আমি জেলাস? সত্যি তুমি পাগল হয়ে গেছো সু। যাও, স্নানে যাও, ভরদ্বাজ ফোন করবে। স্নানে ঢুকলো ঊর্জশী। মাথাটা ভোঁ ভোঁ করছে। তবে কি অর্ক কিছু টের পেল? না হলে মা হওয়ার কথা আসছে কেন এ সময়? হয়তো কথায় কথায় তার প্রতিক্রিয়া, মুখের অভিব্যক্তি বুঝতে চাইছিল। মুহূর্তে চিন্তার স্রোত বাঁক নিল। কে জানে বাবা, ভালো মানুষের মতো মুখ করে এ লোক সবই সইতে পারে। এক এক সময় তো অর্ককে শয়তান মনে হয়। এত ভালো মানুষই কোনো মানুষের সহজাত হতে পারে না। ছদ্মবেশে শয়তান যেন। হয়তো সব বুঝেও এই মুহূর্তে চুপ করে আছে, দেখছে ঊর্জশী কি করে। জামা কাপড় ছাড়তে ছাড়তেই ফোন বাজছে শুনতে পেল। কে জানে ভরদ্বাজের কিনা। ভাবতে ভাবতেই বাথরুমের দরজায় করাঘাত। দরজা ফাঁক করতেই অর্ক হাত গলিয়ে কর্ডেসটা দিয়ে দিল। ভরদ্বাজ, স্নানে আছো শুনলাম। ভরদ্বাজের কণ্ঠস্বর। কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে ঊর্জশীর, কিছুটা লজ্জা। স্নান মানে কেমন কেমন একটা ব্যাপার। আর সেই স্নান ঘরে ঢুকে পড়েছে ভরদ্বাজ। হোক না দূরভাষে, তবুও তো। মানুষ চোখ বন্ধ করলেই কাঙ্ক্ষিত কত জিনিস কল্পনা করে দেখতে পায়। আর সেই স্নান ঘরে সম্পূর্ণ নগ্ন ঊর্জশীর কণ্ঠস্বরের স্বর মিলিয়ে
কোথাকার কে এক ভরদ্বাজ ঢুকে পড়ল অনায়াসে। মুহূর্তে প্রসঙ্গ পাল্টালো ঊর্জশী। বলুন, স্নান করছো? না, অসময়ে করলাম না। অর্ক যে বলল বাথরুমে। তবে আরে না না, বলুন না। কত কমালে? 66 নিয়েছ? 10-11 দিন তো হলো, খানিকটা কমেছে। আসলে তোমার সব কিছুতেই পারফেক্ট, বাট আমি যেটা চাইছিলাম সেটা হলো ট্রিমিং। ওটা হলেই চলবে। বাই দ্য ওয়ে, পরশু ইভিনিংয়ে আসছি আমি, বাড়িতে থেকো। আরও 2-1 প্রডিউসার তোমাকে মিট করতে চায়। আরও 2জন? মানে এখনই? আচমকা কেমন ভয় করছে ঊর্জশীর। হ্যাঁ, হাসল ভরদ্বাজ। নাও শান্তি মনে এবার স্নান করো। ফোনটা কেটে দিল ভরদ্বাজ। কিরকম ঘাম হচ্ছে, অদ্ভুত একটা ভয়ের ভাব জড়িয়ে ধরেছে তাকে। এই ভরদ্বাজ সেই বিয়ের পর থেকেই লেগেছিল তার পিছনে। এক কথা ইনিয়ে বিনিয়ে, সিনেমায় নামলে তোমার হবে, প্লিজ রাজি হয়ে যাও। ঊর্জশী অবাক, বলতো কি করে বুঝলেন? এমনি এমনি প্রডিউসার হয়েছি নাকি? জহুরির চোখ আমাদের, আসল রত্নটিকে নকলের মধ্যে থেকে খুঁজে বার করাই তো আমাদের কাজ। আমার দ্বারা হবে না, হাসত ঊর্জশী। আপনার অ্যাজামশন এই বেলা ঠিক ভুল হয়ে যাবে, দেখবেন। আমার দ্বারা ওসব হবে না। নো, ইট কান্ট বি। না না, আমার হবে না। পাতি চচ্চড়ি শাকপাতা খাওয়া মেয়ে কিনা সিনেমা করবে, মডেলিং করবে? বলতে বলতেই তবু আশ্চর্য একটা ঝিলিক দিয়ে যেত তার মনে। অর্কর দিকে তাকাতো সে। অবচেতনে হয়তো ইচ্ছে হতো অর্ক তাকে প্রশ্রয় দিক, উৎসাহ দিক, ভরদ্বাজের মতোই বলুক, হবে না কেন, চেষ্টা করে তো দেখো। অথচ কোনো দিন কিছু বলেনি অর্ক। ভরদ্বাজ বুঝত, তাই হয়তো অর্ককে বলতো, মেয়েটার মধ্যে এত ট্যালেন্ট, একটু উৎসাহ দিলেও তো পারিস। তুই বেটা চিরকালে মেল সভিনিস্ট হয়েই রইলি। তারপর ঊর্জশীকে সান্ত্বনা দেবার ভঙ্গিতে বলতো, ওকে তো স্কুল লাইফ থেকে চিনি, বরাবর এমন বইমুখো, সেলফ সেন্টার্ড। কতবার আর না বলবে? ছাগলকে কুকুর বলতে বলতে সে যে মুহূর্তের ভুলে কুকুরই হয়ে যায়। অতএব লাগাতার ফিল্ম অ্যাক্ট্রেস, মডেল শুনতে শুনতে ঊর্জশী মনে মনে নায়িকা হয়ে গেছে যে কত রাতে, কত একলা দুপুরে। হঠাৎই কোথা থেকে 5-6 বেপাত্তা থাকার পর একদিন উড়ে এলো ভরদ্বাজ। কন্ট্রাক্ট সাইন করো, শাড়ির মডেল হবে। অবাকের চেয়েও বেশি অবাক ঊর্জশী। অর্ক হতচকিত, সই করে ফেলল ঊর্জশী। আর অর্ক কয়েকদিন একদম চুপ। অদ্ভুত নীরবতা ঘিরে ধরেছিল গোটা বাড়িটাকে। অখণ্ড নিস্তব্ধতা। লোক বলতে তো 2টো প্রাণী, আর কাজের লোকটাকে নিয়ে 3জন। সেই বাড়িতে শব্দ নেই, বাক্য বিনিময় নেই। খেতে বসে একদিন আর পারল না সে, বলেই ফেলল, চুপ করে আছো কেন অর্ক? ভরদ্বাজের সামনে বলতেই পারতে, আমি সাইন করতাম না। মানে? নিবিষ্ট মনে খাচ্ছিল অর্ক। এবার চোখ তুলল। মানেটা তো স্পষ্ট, আমি ফিল্ম করি, অ্যাড করি, তুমি চাইছো না। এটা তো একটা কাজ অর্ক। আর আজকালকার দিনের সবাই শিক্ষিত ভদ্র পরিবার থেকে এ লাইনে আসছে। গভীর চোখে তাকিয়েছিল অর্ক। তারপর মুখে হাসি টেনে বলেছিল, তোমার মধ্যেই কমপ্লেক্স গ্রো করছে, আমার কিছু হয়নি। আমরা সবাই স্বাধীন, ট্রু। প্রত্যেকেরই নিজস্ব ইচ্ছে অনিচ্ছে আছে। সবাইকে অন্যের ইচ্ছেকে মর্যাদা দিতে হবে, আমি কিছু ভাবিনি। তাই কি? আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো জীবনযাপন। তবু কোথায় যেন কাঁটা বিঁধে গেল। রাতের বিছানায় অর্ক আর আগের মতো নয় যেন। শান্ত শীতল স্রোতের মতো যাপিত জীবন। মনটা কেমন বিষাদ লাগছে। শাওয়ার খুলে সমস্ত শরীর মেলে দাঁড়ালো ঊর্জশী। অঝরে বাড়ি বর্ষণ হচ্ছে।
মাথা থেকে জল নামছে, সমস্ত শরীর ধুয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে অন্য কথা ভাবার চেষ্টা করল ঊর্জশী। তার ৮০ বছরের বুড়ি দিদিমা বলতেন, মেয়ে হয়েছ বলে মন বেঁধে রাখবে না, পাখি হয়ে থেকো, তবে তো জ্ঞান হবে। মনটাও আকাশের মতো নির্মল, স্বচ্ছ আর বড় হবে, নইলে জীবনটাই বৃথা যাবে মা। দিদিমার কথা ভাবতে ভাবতে মনটা সত্যি সত্যি আকাশের মতো হয়ে যাচ্ছে যেন। আকাশ স্বচ্ছ নির্মল নীলই, মাঝে মধ্যে কালো মেঘ এসে হানা দেয় বইকি, তবে তার শক্তি কতটুকু? আবার করাঘাত, সজোরে। অর্ক ডাকছে, সু, তাড়াতাড়ি বেরোও তো দেখি, তোমার মেয়ে কেমন করছে দেখে যাও। সাহেবা কি করছে? পড়িমড়ি করে বেরোলো ঊর্জশী। দেখে যাও এদিকে। অবাক ঊর্জশী। সাহেবা ছোট্ট তুলোর খেলনা কুকুরটাকে পেটের মধ্যে চেপে রেখে থেকে থেকে শুট করে কাঁদছে। স্ট্রেঞ্জ, কি হলো তো সাহেবা? টুলটুলে চোখ তুলে তাকালো সাহেবা, করুণ দৃষ্টি। আবার কাঁদছে সুর করে। এবারে বেশ করে খেলনা কুকুরটাকে দুধ খাওয়ানোর ভঙ্গিতে পেটে চেপে ধরল। অবাক ঊর্জশী, অবাক অর্ক। ডাক্তার ডাকবো? কল করো অর্ক। ঊর্জশী সাহেবার গায়ে পিঠে হাত বুলিয়ে দিল। নারায়ণী জলের বাটি এনে সাহেবার মুখের কাছে ধরল। মুখ ফিরিয়ে নিল সাহেবা। দাঁত বার করে দেখল নারায়ণীকে। অর্ক ফ্রিজ থেকে বরফ বার করে ঘষতে লাগল সাহেবার পেটে। কখনো হাত দিয়ে খেলনাটাকে চেপে ধরে আছে সাহেবা। অর্কই বলল, সি ইজ ইন প্রবলেম, তবে অসুস্থ নয় এটা বোঝা যাচ্ছে। তাহলে ডক্টর দাসকে কল করো প্লিজ। অর্ক, সাহেবার কিছু হলে আমি। গলা ধরে এলো ঊর্জশীর। চোখের সামনে একটার পর একটা ছোট্ট ছোট্ট মুহূর্ত ভেসে উঠেছে। ছোট্ট তুলোর বলের মতো সাহেবাকে বান্ধবীর বাড়ি থেকে নিয়ে এলো একদিন সে। ১.৫ মাস তখন সাহেবা মার দুধ খায়। প্রথম কটা দিন থেকে থেকে সে কি তার কান্না কুঁই কুঁই করে। ঊর্জশী বুকে জড়িয়ে মার স্পর্শ দেয় আর ঝিনুকে করে ফোঁটা ফোঁটা দুধ খাওয়ায়। রাতে কেঁদে উঠলে কোলে নিয়ে ঘুম পাড়ায়। সেই সাহেবা দেখতে দেখতে বড় হয়ে গেল। এখন তো রীতিমতো সুন্দরী যুবতী। ভরা বয়স ৩, মানুষের হিসাবে ২৪। কি ভাবছ সু? আমার ভালো লাগছে না অর্ক, তুমি ডক্টর দাসকে খবর দেবে কিনা বলো। চিৎকার করে উঠল ঊর্জশী। দিচ্ছি, চিৎকার করছো কেন? তুমি রেস্ট নাও, তোমার শরীর খারাপ লাগছে মনে হচ্ছে। মানে? চমকে উঠল ঊর্জশী। আমার কি হয়েছে? কি হয়েছে আমার? হ্যাঁ, চোখ দুটো বর্ষা, ক্লান্ত লাগছে। সাহেবার কিছু হয়ে গেলে। কথা ঘোরাবার চেষ্টা করল ঊর্জশী। আমিই ফোন করছি বলে দ্রুত পাশের ঘরে চলে গেল সে। অর্কর সামন থেকে পালাতে পারলে বাঁচে যেন সে। কি অন্তর্ভেদী দৃষ্টি! অর্ক কি সন্দেহ করছে? না হলে বলল কেন তোমার শরীর খারাপ? বমি বমি ভাবটা আবার নাভি থেকে গুলিয়ে গুলিয়ে উঠল। কাল থেকেই বমি ভাবটা হচ্ছে। কালও ২-৩ বার টক জল জল বমি হয়েছে। তাড়াতাড়ি ডক্টর দাসকে ফোন করে মুখ চেপে বাথরুমে ঢুকল সে। জোর করে কল খুলে দিল যাতে বমির আওয়াজ জলের আওয়াজে চাপা পড়ে যায়। হড়হড়িয়ে বমি হয়ে গেল যাবতীয় খাবার। তবু যেন দমক আসছে থেকে থেকে। ক্লান্ত লাগছে এখন। কোনো মতে মুখে চোখে জল দিয়ে বাইরে এলো সে। সামনেই অর্ক। আবার সেই দৃষ্টি। বমি করলে? অ্যাসিড হয়েছে। কি করে বুঝলে? টক গন্ধ ছিল। ও, ফোন করলে? হ্যাঁ। অর্ক তীব্র দৃষ্টিতে দেখছে তাকে। চোখে চোখ রাখতে পারছে না ঊর্জশী। কোনো মতে বলল, আসছেন এক্ষুনি। ডাক্তার দাস এসেছেন। পরীক্ষা করে দেখছেন সাহেবাকে। তারপর বললেন,
একে কি বলে জানেন? সিউডো প্রেগন্যান্সি। মানে? চমকে গেল অর্ক ঊর্জশী দুজনেই। মানে? চমকে গেল অর্ক ঊর্জশী দুজনেই। সেটা কি? হাসছেন ডাক্তার দাস। বললেন, নাথিং টু ওয়ারি, ভয় কিছু নেই। খুলে বলি আপনাদের, কুকুর পুষছেন আর এগুলো জানবেন না? তা কি করে হয়? ডাক্তার দাস সাহেবার পেটের কাছে খেলনাটা আবার দিয়ে দিতেই সাহেবা তাকে পরম যত্নে চেটেপুটে আদর করে আবার পেটে চেপে বসল। ডাক্তার দাসের দিকে তাকালো। কৃতজ্ঞতা ঝরে পড়ছে তার চোখে। মেয়ে কুকুরদের এভরি 6 মান্থ সিজন হয়। এই সময় অনেক কুকুরই মনে মনে ভাবে তারা মা হতে চলেছে। এটা এক ধরনের হরমোনাল সিক্রিয়েশনের ফলে হয়। অনেক সময় বুকে দুধও এসে যায়, তবে সব বীচেরই যে এমন হবে তার কোনো মানে নেই। অ্যাকচুয়ালি সবটাই মেন্টাল। এক একটা বীজ তো আবার বিছানার চাদর খুঁড়ে টুড়ে একেবারে ডেলিভারির জায়গা পর্যন্ত তৈরি করে ফেলে। আপনাদের মেয়েটাও এখন মনে মনে মা হয়ে গেছে। ওই জন্যই খেলনা কুকুরটাকে ওর বাচ্চা ভেবে বুকের দুধ খাওয়ানোর জন্য পেটে চেপে বসে আছে। ঊর্জশী অবাক। সাহেবা মা হবে? এত শখ? অর্ক অবাক। বললেন, এখন করণীয় কি? ওষুধ লিখে দিচ্ছি, খাওয়াবেন। আর উষ্ণ জলে ভিনিগার ঢেলে কম্প্রেস করাবেন টিটসগুলোতে। অ্যাকচুয়ালি এ রোগের কোনো মেডিসিন হয় না। রাতে যাতে ঘুম আসে তাই দিলাম। আর খেলনাটা থাকুক। আর একটা কথা, এবার একটা ওর বিয়ে দিয়ে দিন সৎপাত্র দেখে। হাসছেন ডাক্তার দাস। নারায়ণী আর অর্ক হেসে ফেলল ডাক্তার দাসের কথায়। ঊর্জশীর বমি পাচ্ছে আবার। অদ্ভুত লাগছে গোটা ব্যাপারটা। সাহেবা মা হবে, এত ইচ্ছে। আর তার আগে কিন্তু কখনো এরকম ইনসিডেন্ট শুনিনি। অর্ক যেন তখনও বিশ্বাস করতে পারছে না। বলল, আমার ছোটবেলাতেও দুটো কুকুর ছিল, ওদের কিন্তু হয়নি। বললামই তো, সবার হয় না। আসলে স্ট্রিট ডগদের এরকম হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এই বয়সের মধ্যে ওদের বাচ্চা কাচ্চা হয়েই যায়। দুঃখ বেচারি বাড়িরগুলোর। এদের তো মালিকের ওপর ডিপেন্ড করে থাকতে হয়, কবে আপনারা বিয়ে দেবেন তবে ওরা মা হবে। বেচারা। সত্যি। আর আমাদের মানুষদের দেখুন, অ্যাবর্শনের রেট কিভাবে বেড়ে যাচ্ছে। তার উপর প্রতিদিনই প্রায় খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে বাচ্চা ফেলে যাওয়ার গল্প। একটা কুকুরের মা হবার কি প্রচণ্ড আকাঙ্ক্ষা, ভাবা যায় না। এক্স্যাক্টলি। অদ্ভুত আর চোখে দেখল অর্ক ঊর্জশীকে। বমি চাপতে পারল না ঊর্জশী। বাথরুমে গিয়ে উগড়ে দিল যত গলদ। আয়নায় নিজের মুখটা দেখে চমকে উঠল। কি চেহারা হয়েছে এর মধ্যেই! চোখ মুখ বসে টসে যা তা। বিকেলে কিছু মুখে তুলল না সাহেবা। দুপুরেও না খাওয়া। নারায়ণী এক বাটি দুধ খেলনা কুকুরের মুখের কাছে ধরতেই ঝলমল করে উঠল সাহেবার মুখ। অর্ক মুগ্ধ হয়ে দেখছে। সোফায় শোয়া ঊর্জশীর দিকে ফিরে বলল, মাতৃত্ব কারে কয় দেখো। হাসছে মিটিমিটি অর্ক। ভাবা যায় আমাদের সাহেবার মা হওয়ার এত শখ। সাহেবা কুকুরটাকে নিয়ে আড়াই পাক ঘুরে নিরাপত্তার বেরি দিয়ে আবার নিশ্চিন্ত মনে সোফায় বসল। সন্ধে নামছে বাইরে। ঘরে যেন আশ্চর্য রাত্রি। মাটির ভার চিবোতে ইচ্ছে করছে ঊর্জশীর। ঠাকুরমার মুখে শুনেছিল সে হবার সময় নাকি তার মাও লুকিয়ে লুকিয়ে মিষ্টির ভাঁড় দইয়ের ভাঁড় চিবিয়ে খেত। বুকের ভেতর ঝড় বইছে তার। কালই তো মুক্ত হয়ে আসতো সে নার্সিংহোমে গিয়ে। অর্ক কিচ্ছুটি টেরও পেত না। ডাক্তার বলেছিলেন ঘণ্টা চারেকের মধ্যেই বাড়ি ফিরে যেতে পারবেন। রক্তের ঢেলা তার নিজের স্রোতে ফিরে যেত। তাহলে কি করবে কেমন যেন ভেবে পাচ্ছে না সে। সাহেবা মন দিয়ে খেলনাটাকে আদর করছে চেটে চেটে। অর্ক
মুগ্ধ হয়ে অপলক তাকিয়ে আছে তার দিকে। কি ভীষণ মুগ্ধ দৃষ্টি। কাল ফেলে আসবে তাকে, নর্দমা দিয়ে ভেসে যাবে একতাল রক্ত। ভাবতেই শরীরটা কেমন করে উঠল উর্জশীর। ভাল লাগছে না কিছু। এ অনুভূতি কাউকে ভাগ করে দিতে পারবে না সে। একা একা জীবন অনাগত ভবিষ্যতের মৃত্যু যন্ত্রণা ভোগ করবে সে। শরীর খারাপ লাগছে সু? কি নরম কণ্ঠস্বর অর্কর। ভীষণ আদর খেতে ইচ্ছে করছে উর্জশীর। কতদিন এমন মুগ্ধ দৃষ্টি দেখেনি সে অর্কর। যেন কোনোদিন অর্ক কারোর দিকে মুগ্ধ চোখে চাইনি, কোনোদিন মুগ্ধ হতে জানতই না। তাহলে মেয়েরই ছানাপনা হচ্ছে আগে। চোখ নাচাচ্ছে অর্ক। সাহেবাকে চুমু খেলো বার কয়েক। উর্জশীর পাশে এসে বসল। তারপর বলল, মন খারাপ করছে? কি হয়েছে বলো? বলবে না আমাকে সু? ও সু। প্রচণ্ড কান্না পাচ্ছে উর্জশীর। ঝড়ে তোলপাড় হয়ে যাচ্ছে শরীর মন। মনে হচ্ছে একবার চুমু খাক অর্ক, পেটে হাত রাখুক, মুগ্ধ দৃষ্টিতে তাকাক তার দিকেও। মামি, ও মামি। নারায়ণীর ডাকে সমস্ত আবিলতা ভেঙে গেল। মামি, রূপচেতনা দেখাচ্ছে গো, দেখবে না? না, তুই যা তো। এখন এখন কোনো ফোন এলে আমাকে দিবি না। সে কি, রূপচেতনা দেখবে না? হলোটা কি গো তোমার? কি গো? অর্ক অবাক। বেড়ালের মাঝে বৈরাগ্য। হঠাৎ ঘরের লাইট নিভিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল উর্জশী অর্কর বুকের ওপরে। এলোপাথারি ঘুষি মারছে, কিল চড় কিছু বাকি রাখল না। বুকে মুখ ঘষছে, বুকে মুখ ঘষছে। কতদিন পর হারিয়ে যাওয়া প্রেম দুধের ফেনার মতো উপচে উঠল। হঠাৎ অর্ক অবাক, বিস্মিত। কি ঘটতে চলেছে বুঝতে না পেরে সজোরে আলিঙ্গন করল উর্জশীকে। বলল, হঠাৎ এতদিন পর এত প্রেম? সাহেবা কেঁদে উঠল হঠাৎ। আধো আলোতে দেখা গেল খেলনা কুকুরটা পড়ে গেছে মাটিতে। তুলে দাও ওর বাচ্চাটাকে। আধো আদুরে গলা উর্জশীর। অর্ক হাত বাড়িয়ে খেলনা তুলে দিতেই আসলে সে জড়িয়ে ধরল তাকে উর্জশী। মাথায় হাত বুলিয়ে দিল অর্ক। অভিভাবকদের মতো বলল, কি হয়েছে তোমার আমাকে বলবে? কিছু একটা হয়েছে। আমার 7 মাস বাকি আর রানিং টু। কি কি বললে? আবার বলো। 7 মাস বাকি। আবেগে থরথর করে কাঁপছে উর্জশী। এত আনন্দ যে জমা ছিল নাভির গোপনে, এতদিন যেন তা জানা বোঝার অগম্য ছিল। কিন্তু তোমার কেরিয়ার, ভরদ্বাজকে কি বলবে তুমি? টাকা নিয়েছো কিছু? আলিঙ্গন শিথিল হয়ে যাচ্ছে অর্কর। মাথার মধ্যে দবদবে যন্ত্রণা টের পাচ্ছে। যা খুশি হোক। আবেগ ভেঙে ভেঙে যাচ্ছে উর্জশীর ক্রমশ। মন অতিক্রম করে শরীর জেগে উঠছে অনেক দিন পরে। বহুদিন পর জমাট মেঘ ভেঙে বাড়ি বর্ষণ হচ্ছে। অর্কর দু চোখে জল। ঝড় বৃষ্টিতে তছনছ হয়ে যাচ্ছে উর্জশী। নারীর গোপনে আরও একটা নিজস্ব সত্তা স্পন্দন অনুভব করছে সে। ধুয়ে মুছে যাচ্ছে ভরদ্বাজ, চৈতন্য সেন, মাল্টি জিম আর বিশাল একটা রূপলি পর্দা। রূপলি একটা মাছ ক্রমশ ঢুকে যাচ্ছে এবার উর্জশীর গোপন পৃথিবীতে। তাহলে নায়িকা হবার কি হবে? শাক চচ্চড়ি খেয়ে নায়িকা? গাঢ় সুখে ডুবতে ডুবতে অস্ফুটে বলল সে। আশ্চর্য একটা ইচ্ছে কুসুম ধীরে ধীরে ফুটছে উর্জশীর গোপন হৃদয়ে। বলল, আমাকে বারণ করনি কেন?
বারণ করনি কেন? গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন কাবেরী রায়চৌধুরী লেখা গল্প ইচ্ছে কুসুম। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।